কারকের এটি হচ্ছে একটা অর্থ। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। সেদিক থেকে জীবন তুমি একদম সঠিক। কারক শব্দের অর্থটা হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এর পাশাপাশি কারকের এই অর্থের যে শাব্দিক অর্থের পাশাপাশি আমরা আরো গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা নিজেরা দান করাতে পারি। সেই সংজ্ঞাটা নিয়ে এখন তোমাদের সামনে আমি আলোচনা করছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে আমরা বইয়ে সচরাচর যে সংজ্ঞাটা পড়ে থাকি সেই সংজ্ঞার মধ্যেই আমরা এটি সবসময় পড়ে এসেছি। সেটা কিরকম? সেটা হচ্ছে বাক্যস্থিত যে ক্রিয়াপদ, বাক্যস্থিত যে ক্রিয়াপদটি রয়েছে সেই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে নামপদ, বাক্যের একটা নামপদ থাকে, সেই নামপদের একটা সম্পর্ক কাজ করে। বাক্যস্থিত ক্রিয়াপদ এবং বাক্যস্থিত নামপদ এরা একজন আরেকজনের সঙ্গে সম্পর্কিত হয় এবং এই সম্পর্কের মাধ্যমে আমরা যেই ফলাফলটা পাই সেটাকে আমরা বলি কারক। সুতরাং বুঝতে পারছো আমাদের এই অংশটা থেকে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কারক বলে অভিহিত করি। সুতরাং এটি সবসময় মনে রাখবে যে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে এবং কারক মূলত একটা সম্পর্ককে বোঝায় এবং এই কারণে সংজ্ঞায় আমাদের বলতে হবে বাক্যস্থিত ক্রিয়াপদ নামপদের সঙ্গে যেই সম্পর্কে সম্পর্ক যুক্ত তাকে বলছি আমরা কারক। কারকের সংজ্ঞা যখন আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, এখন আমাদের কারকের প্রকারভেদ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকা চাই। আমাকে এর মধ্যে আবু তায়েব সে প্রশ্ন করেছে নামপদ কাকে বলে। এটি খুবই ভালো প্রশ্ন। আরেকবার তোমরা একটু খেয়াল করো, নামপদ বলতে আমরা কি বুঝি? নামপদ, নামপদ মানে হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদ। মূলত আমরা নামপদ বলতে বিশেষ্য পদকেই বুঝে থাকি, কিন্তু এর পাশাপাশি আমাদের যে সর্বনাম পদ, অর্থাৎ আমরা যদি আমার নামকে নাহিয়ান হিসেবে লিখি, সেখানে এর সর্বনাম পদটি কি হবে? এর সর্বনাম পদ হবে সে অথবা আমি। এই দুটোই কিন্তু সর্বনাম পদ এবং এই দুটো এই সে আমি সর্বনাম পদ এবং এখানে বিশেষ্য পদ আছে, এই দুটোকে আমরা বলছি নামপদ। অর্থাৎ বাক্যে সাধারণত কর্তাগুলো সাধারণত আমরা দেখি যে নামপদের অধিকারী হয় এবং সেই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলি কারক। আশা করি যারা প্রশ্ন করছো নামপদ কি তারা উত্তর পেয়ে গিয়েছো। এখন আমাকে এক এক করে আরো প্রশ্ন তোমরা পাঠাতে পারো। আমাকে অনেকেই প্রশ্ন করছে, আমরা দেখছি। এর মধ্যে আয়মান সাদিক ভাই আমাদের সঙ্গে আজকের ক্লাসে আছে। আয়মান সাদিক ভাই আপনাকেও স্বাগতম জানাচ্ছি। এর পাশাপাশি আর অনেকে অংশগ্রহণ করছে যারা আমাদেরকে বলছে যে তারা বেঙ্গলি গ্রামারে অনেক দুর্বল। শামসুল মালিক সায়েম, তোমাকে বলছি যে এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করো। নিয়মিত অংশগ্রহণ করলে দেখবে যে আমরা যে কারক, সমাস, বিভক্তি ইত্যাদি যে গালভরা শব্দগুলো নিয়ে আলোচনা করি সেগুলো আসলে খুব কঠিন কিছু নয় এবং এই কারণে আমরা খুব স্বাভাবিকভাবে কারক সম্পর্কে ধারণা পেতে পারবো। আমাকে এর মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করেছে রফিক পিকে যে কারকের ইংরেজি গ্রামারে কোনো রূপ আছে কিনা। আচ্ছা, না, কারকের ইংরেজি গ্রামারে ঠিক স্পেসিফিক কোনো রূপ আছে তা না। অনেকে কেস যে পার্টটা রয়েছে ইংরেজি গ্রামারে, যে কেস একটা চ্যাপ্টার পাবে, সেই চ্যাপ্টারটিকে অনেকে কারকের রিপ্রেজেন্টেটিভ চ্যাপ্টার বলে ধরে নেন। তবে সাধারণত আমরা যে কারক বাংলা গ্রামারে পড়ে থাকি সেটি আরো অনেক বেশি বিস্তারিত এবং এই কারণে এই বিস্তারিত গ্রামারের সঙ্গে আমরা সাধারণত ওই কেসের পুরোপুরি তুলনা করতে পারবো না। ঠিক যেরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে ধরা যাক বচনকে আমরা নাম্বারের সঙ্গে রিলেট করতে পারি, যেমন আমরা জেন্ডার যে চ্যাপ্টারটি আছে ইংরেজি গ্রামারে সেটিকে বাংলা ব্যাকরণের লিঙ্গ চ্যাপ্টারটিতে আমরা
রিলেট করতে পারি। এরকম অনেক চ্যাপ্টার আছে যেটা একটা আরেকটার সঙ্গে রিলেটেবল, কিন্তু কারককে পুরোপুরি ইংরেজি গ্রামারের সব চ্যাপ্টার দ্বারা রিলেট করা সম্ভব নয়। আহ, এখন ইমরুল হাসান, তুমি আশা করি আমাদের উত্তর পেয়ে গিয়েছো। অনন্য খান উত্তর করেছে, প্রশ্ন করেছে যে হাউ ক্যান আই আইডেন্টিফাই সর্বনাম। আহ, আচ্ছা, সর্বনাম আইডেন্টিফাই করার উপায় হচ্ছে যে আমরা যখন কোনো একজনের নামের রেসপেক্টে কোনো একটা শব্দকে ব্যবহার করে থাকি, একটু খেয়াল করে দেখবে যে এই যে সে, আমি, তুমি, তারা, এগুলো হচ্ছে এক একটা সর্বনাম। আমরা নিয়মিতই আমরা আমাদের বাক্যে ব্যবহার করে থাকি। সাধারণত কোনো একজনের মূল নামের পরিবর্তে বা কোনো একটা দলের মূল নামের পরিবর্তে আমরা যেই পদগুলোকে ব্যবহার করে থাকি তাকে আমরা বলি সর্বনাম। যেমন ধরা যাক যে বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো খেলছে, এখন এইটাকে আমরা পরবর্তী বাক্যে বললাম যে তারা আজকে দারুণ ভাবে ব্যাটিং করেছে, এবং দেখেছো এখানে যে তারা অংশটা ব্যবহার করেছে, এটি কিন্তু বাংলাদেশ টিমের একটা রিপ্রেজেন্টেটিভ, সুতরাং এখানে এটি সর্বনাম। এখন আমরা এক এক করে কারকের যে মূল অংশ আমাদের আজকের পড়ার বিষয়, সেটি আমরা এক এক করে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা বিগত ক্লাসে কারকের প্রকারভেদ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছিলাম এবং আমরা জানিয়েছিলাম যে কারক কয় প্রকার। আমাকে তোমরা এখন কমেন্ট সেকশনে জানাও যে কারক কয় প্রকার আমরা জেনেছিলাম। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কারক আসলে কয় প্রকার। তানজিনা খুসরো চৈতি, মিস হয়ে গেছে কিনা অনেক কিছু না, খুব বেশি কিছু মিস হয়নি। আমরা এখনো আমাদের ক্লাসের একদম শুরুর দিকেই রয়েছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে সৈকত কুমার দাস শুভ, জহিরুল ইসলাম পলাশ, মুস্তাকিম হোসেন জিম, নিসর্গ মৃধা, আসাদুজ্জামান তালুকদার শাকিল, ফারিয়া আঞ্জুম, স্নিগ্ধ অপরাজিতা, অনেকে কমেন্ট করেছো যে কারক 6 প্রকার। তোমাদের উত্তর একদম সঠিক। আমরা তোমাদের উত্তর যে সঠিক সেটি এখন একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো আমার সামনে কারকের প্রকারভেদের একটা পেজ রয়েছে, সেই পেজে আমরা এখন আলোচনা করব যে কারকের প্রকারভেদ আসলে কিভাবে 6 প্রকার। প্রত্যেক প্রকারের কারক সম্পর্কে আমরা আলোচনা তো করব আমাদের পুরো ক্লাস জুড়ে। শুরুতে আমরা যেটি জেনে নিয়েছি তোমাদের কাছ থেকে সেটি হচ্ছে কারক 6 প্রকার। এখন আমাকে তোমরা কিছু ব্ল্যাঙ্ক স্পেস ফুলফিল করতে সাহায্য করবে। আমরা আমাদের প্রথম যে কারক, সেই কারকের নাম দিয়েছিলাম কর্তৃকারক, আমরা জানি সবাই সেটা। এরপর আমাদের একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, তারপর করণ কারক আছে, সম্প্রদান কারক আছে, এরপর আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস, এরপরে আছে অধিকরণ কারক। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই দুটো ব্ল্যাঙ্ক স্পেসে কোন দুটো কারকের প্রকারভেদ বসবে। চমৎকার, ফ্রোজেন ফারিয়া সে সবার আগে জানিয়েছে কর্মকারক অপাদান কারক। আচ্ছা, অভিজিৎ জানিয়েছে কর্মকারক, হ্যাঁ। আসাদুজ্জামান তালুকদার শাকিল সে জানিয়েছে, সৈকত কুমার দাস শুভ, রাফি ইসলাম, আবিদ ভুইয়া, নিসর্গ মৃধা, চমৎকার, এইডেন পিয়ার্স, আচ্ছা সে জানিয়েছে। এরকম অনেকে আমাদেরকে জানাচ্ছে, মোস্তাকিম হোসেন জিম, হাসিবুর রহমান রকি, তোমাদের সবাইকে ধন্যবাদ। তিতাসও জানিয়েছে। সুতরাং আমরা এখানে লিখে ফেলছি তোমরা যে উত্তরটা করেছো, তোমাদের উত্তর একদম সঠিক। কর্তৃকারকের পর কর্মকারক, তারপর করণ কারক, তারপর সম্প্রদান কারক, তারপরে আমরা পাবো অপাদান কারক, অপাদান কারক, এবং সবশেষে পাবো অধিকরণ কারক। তাহলে হয়ে গেল আমাদের 6 প্রকার কারকের নাম। আমরা এই 6 প্রকার কারকের মধ্যে আজকের এই ক্লাসটিতে কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমাদের রাত 9টায় যে লাইভ ক্লাসটি রয়েছে সেই লাইভ ক্লাসে আমরা সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা আশা করি যে প্রত্যেকটা কারকের একদম বিস্তারিত বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি তোমরা সবাই আজকের এই ক্লাসে থাকবে। প্রত্যেকে নিজেদের যে কনফিউশন গুলো রয়েছে কারক নিয়ে সেগুলো আমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার করে নেবে। আমরা এখন তোমাদের কাছে যেটি জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আসলে কারক থেকে কি এমন পড়তে হয়।
অনেকে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেছে যে কারক থেকে আসলে কোন কোন জিনিসগুলো পড়লে বা কি ধরনের ওয়েতে পড়লে আমরা কারক সম্পর্কে ভালোভাবে জানবো, এবং 2 আমরা পরীক্ষায় খুব ভালোভাবে উত্তর করতে পারবো। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু সেটার পেছনে একটু পরিশ্রম করতে হবে। আমরা তোমাদের দেখাচ্ছি যে কারক থেকে আসলে কোন ধরনের বিষয়গুলো পড়ে রাখলে এবং কোন ওয়েতে পড়লে তুমি পুরোপুরি কারক সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে, এবং নিজের এমসিকিউ যে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষা সমূহ কিংবা তোমার ক্লাসের পরীক্ষায় আসে, কিংবা যে ডিটেইলড প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর করতে হলেও তোমাকে কোন কোন বিষয়ে জানতে হবে। আমরা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমরা কারক যে চ্যাপ্টারটি পড়ছি সেই চ্যাপ্টারে আসলে প্রয়োজনীয় অংশগুলো কি কি একটু খেয়াল করো। সেটি হচ্ছে, প্রথমে আমরা কারকের যেই সংজ্ঞা এবং প্রকারভেদ, এই সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রকার কারকের যে সংজ্ঞা, কারকের নিজের যে সংজ্ঞা, সেগুলো খুব ভালোভাবে জানা প্রয়োজন। এবং এরপরে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে সকল কারকের সকল বিভক্তি সম্পর্কিত ধারণা। অর্থাৎ আমরা যে 6 প্রকার কারক জানলাম, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই 6 প্রকার কারকে আমরা যে বিভক্তি সমূহ সম্পর্কে আগের ক্লাসে জেনেছি, সেই বিভক্তি সমূহ কিভাবে এর সঙ্গে সম্পর্কিত সেই সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। আমাকে এখন তোমরা কি কমেন্ট সেকশনে বলতে পারো যে বিভক্তি, আমরা যে বিভক্তি পড়েছিলাম সেই বিভক্তি আসলে কয় প্রকার? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। নাকিব রায়ান বলেছে আনসার সবসময় সে দিচ্ছে, কিন্তু অলওয়েজ নাকি অবহেলিত। না নাকিব, তুমি একদম অবহেলিত নয়, তোমার উত্তর পড়লাম। মণিকান্ত মন্ডল ইন্ডিয়া থেকে আমাদের ক্লাস দেখছে, সম্রাট শাহরিয়ার রমি দেখছে, ফ্রোজেন ফারিয়া, শামীম নাসের, ওকে, হ্যাঁ তোমরা উত্তর দিচ্ছ যে 7 প্রকার বিভক্তি সম্পর্কে তোমরা পড়েছো। আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সেই বিভক্তিগুলো নিয়ে কারকের যে রিলেশনশিপ, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যেভাবে সম্পর্কিত, সেই জিনিসগুলো নিয়ে জানতে হবে। সুতরাং যারা ফারহান ফিদা, সৈকত কুমার দাস শুভ, স্নিগ্ধ অপরাজিতা, মোস্তাকিম হোসেন জিম, নীরব দাস, অনেকে উত্তর করছো। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম আমাদের কাছে প্রশ্ন করেছে যে আগের যে ক্লাসটা সেটা আমরা দেখতে পাবো কিনা। অবশ্যই সেটি দেখার জন্য কোন উপায় অবলম্বন করতে হবে সেটি আমরা ক্লাসের শেষে একবার বলে দেব। আপনি আমাদের ক্লাসের সঙ্গে থাকুন, আমরা জানিয়ে দিব 10minuteschool.com থেকে কিভাবে এই ক্লাসটি, আপনি আগের ক্লাসটিও খুঁজে পেতে পারেন, এই ক্লাসটিও যদি আরেকবার করতে চান সেটি কিভাবে আপনি পেতে পারেন। এরপর আমাদের আরেকটি যেটি জানতে হবে সেটি হচ্ছে কারকের যে নিজস্ব প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদ সমূহের কিছু প্রকারভেদ থাকে। অর্থাৎ যে কর্তৃকারক সম্পর্কে আমরা জানলাম, সেই কর্তৃকারককে হয়তো আরো কিছু বিভাগে বিভক্ত করা সম্ভব। যে কর্মকারক সম্পর্কে আমরা জানলাম, সেই কর্মকারককে হয়তো আরো বেশি প্রকারভেদে বিভক্ত করা সম্ভব। সুতরাং এইভাবে আমরা যখন প্রকারভেদ সমূহের প্রকারভেদ সম্পর্কে জানবো, তখন কারকের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জানা হয়ে যাবে। এবং এর পাশাপাশি বিভক্তি অনুযায়ী কারক চিহ্নিত করা, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্কুল কলেজ যেখানে আমরা পড়ি না কেন, আমাদের বিভিন্ন সময়ে এই জিনিসটা জানা খুব দরকার হয় যে কর্তৃকারকে কোনটি কোন বিভক্তি, অথবা নিচের বাক্যটির এই শব্দটা কোন কারকে কোন বিভক্তি। বিভক্তি অনুযায়ী এভাবে কারক চিহ্নিত করাটা তোমার পাঠ্যপুস্তক অনুযায়ী তাই খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই অংশটায় জোর দেওয়া খুব খুব জরুরি। আমরা এইভাবে যখন জেনে গেলাম যে আমাদের প্রয়োজনীয় অংশগুলো কি কি কারক পড়তে গিয়ে, তাহলে আমাদের এক এক করে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা কর্তৃকারক, কর্মকারক আমরা পড়তে পারি। আমাদের আবু তাইব প্রশ্ন করেছে যে ভাইয়া আপনার নাম কি? আমার নাম নাহিয়ান, পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে থাকবো। শুভ প্রশ্ন করেছে ভাই কেমিস্ট্রি ক্লাস কখন হয়?
কেমিস্ট্রি ক্লাস হয়, কেমিস্ট্রি ক্লাস আমাদের নিয়মিতই হচ্ছে। তুমি যদি আমাদের 10 মিনিট স্কুল লাইভ এই গ্রুপটি ফেসবুকে সার্চ দিয়ে বের করতে পারো এবং সেটি সদস্য হয়ে যাও, তাহলে তুমি নিয়মিত নোটিফিকেশন পেতে থাকবে যে কোন সময় কোন ক্লাসটি হচ্ছে। এবং কেমিস্ট্রি ক্লাসটি আমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই পরিচালনা করে থাকি। তুমি চেষ্টা করো সেই গ্রুপটিতে থেকে নিজের নোটিফিকেশনটা পেয়ে যেতে। আমরা ক্লাসের এই পর্যায়ে এখন আমরা কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক নিয়ে আলোচনায় ঢুকছি। এবং তার আগে তোমাদেরকে আরেকবার যেটি বলছি সেটি হচ্ছে, কারক নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করে থাকি এবং এই কারণে তোমার বন্ধুটি যে কারক সম্পর্কে পুরোপুরি জানে না, তাকে তুমি জানিয়ে দিতে পারো আজকের এই ক্লাসটি হওয়ার কথা। তাকে জানিয়ে দাও, আজকের এই কমেন্ট, যে ভিডিওটি চলছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে তাকে ট্যাগ করতে পারো, নিজের প্রোফাইল থেকে এই কাজটির কথা শেয়ার করতে পারো। আমরা আশা করি এইভাবে অনেকে তোমরা কারক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে। আমরা কর্তৃকারক সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদের যেই জিনিসটি সবার আগে জানতে হবে সেটি হচ্ছে কর্তৃকারকের সংজ্ঞাটা কি। কর্তৃকারকের সংজ্ঞা আমরা খুব সহজেই বলে দিতে পারি। কর্তৃকারকের সংজ্ঞাটা হচ্ছে সেটা কি আসলে, আমরা সেটি এখন এই যে স্লাইডটা, সেই স্লাইডটা থেকে একটু দেখে নিই। এখানে আমরা বলেছি যে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ, এই বিশেষ্য বা সর্বনাম পদের সংজ্ঞা আমরা আগেই তোমাদেরকে জানিয়েছি। সেই বিশেষ্য বা সর্বনাম পদ যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলছি কর্তৃকারক। অর্থাৎ বাক্যস্থিত একটা বিশেষ্য বা সর্বনাম পদ থাকবে, সেটি ক্রিয়া সম্পাদন করে এবং সেই বিশেষ্য বা সর্বনাম পদগুলোকেই আমরা বলি কর্তৃকারক। এই কমন সংজ্ঞাটা তোমরা অনেকেই তোমাদের ক্লাসের বিভিন্ন লেভেলে পড়ে এসেছো। তোমরা অনেকেই অনেক বছর ধরে এই সংজ্ঞাটা পড়ছো। আমাকে তোমরা যেটি জানাবে সেটি হচ্ছে যে কর্তৃকারক বের করার জন্য আমরা বাক্যকে এক ধরনের প্রশ্ন করে থাকি। সেই প্রশ্নটা কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। জিশান ফাহাদ আমাদেরকে বলেছে যে আমি নাকি তার কমেন্ট পড়ি না। না জিশান ফাহাদ, কথাটা সত্য না। অনেকেই তোমরা উত্তর করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে এটি তোমরা জানাও। হ্যাঁ, মোস্তাকিম হোসেন জিম, ক্রিয়ার সাথে কে কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক নয় জিম, তুমি ভুল উত্তর করেছো। এটি হচ্ছে কর্তৃকারক। কে বা কারা বা কি দিয়ে যদি প্রশ্ন করি, কে কারা কি এটি দিয়ে যদি প্রশ্ন করি, দেখি কে কারা, কি কথাটা লিখলাম না, কারণ কি আবার আরেকটা কারকের সঙ্গে বেশি সম্পর্কিত। যদি সেটা বস্তুও হয় তাহলেও আমরা সেটিকে কে দ্বারা চিহ্নিত করব। সুতরাং প্রশ্নটা হবে কে কারা, এ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে কারকটা পাবো সেটাকেই আমরা বলছি কর্তৃকারক। আমরা একটু খেয়াল করলেই উদাহরণ থেকে পুরো বিষয়টা বুঝে যাবো। আমরা আশা করি সংজ্ঞা এবং প্রশ্ন সম্পর্কে তোমরা সবাই ধারণা পেয়ে গিয়েছো। এখন আমরা দেখি যে কর্তৃকারকে উদাহরণগুলো কি, কিভাবে আমরা উদাহরণ থেকে কর্তৃকারক আইডেন্টিফাই করতে পারি এবং সেখান থেকে বিভক্তি বের করতে পারি এবং সেখান থেকে আমরা কর্তৃকারকের প্রকারভেদ সমূহ সম্পর্কে জানতে পারি। উদাহরণ হিসেবে আমাদের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে মানুষ ভাবে এক, হয় আরেক। এরকম একটা বাক্যে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি উত্তর পাবো? মানুষ ভাবে এক, হয় আরেক। এখানে কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি উত্তর পাবো? আমরা এক এক করে তোমাদের উত্তর আশা করছি। আমাদেরকে জানো। হ্যাঁ, রাফি ইসলাম সবার আগে উত্তর করেছে মানুষ। আসাদুজ্জামান তালুকদার শাকিল সেও উত্তর করেছে। মঞ্জুরুল হক উত্তর দিয়েছে। মোস্তাকিম হোসেন জিম, শুভ,
ফরহাদ, অনেকে আমাদেরকে উত্তর করছে। সুতরাং আমরা উত্তর পাচ্ছি মানুষ। আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি উত্তর পাচ্ছি মানুষ। আমরা আগেই বলেছি কে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে আমরা সেই কারকটার একটা নাম দিব, সেটাকে আমরা বলছি কর্তৃকারক। এখন আমাকে বলো, এই মানুষ যে পদটা আমরা পেলাম সেই পদটার সঙ্গে কোন বিভক্তি রয়েছে? আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে মানুষ যে পদটা পেলাম। হ্যাঁ, অনেকে উত্তর করছো, ফাইজা ফাহমিদা, ইয়াহিয়া, শিখাপরি, এরকম অনেকে আমাদেরকে জানাচ্ছ, জীবন জানিয়েছো। আমাকে এটি এখন তোমরা বলবে যে এখানে কোন বিভক্তিটি রয়েছে। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ সবার আগে উত্তর করেছে, ধন্যবাদ তোমাকে। শূন্য বিভক্তি। ফাহমিদা রহমান শূন্য, হ্যাঁ। ফ্রোজেন ফারিয়া, এটি শূন্য বিভক্তি। একজন বলেছে এটা সপ্তমী। না, তোমার উত্তর সঠিক নয়, এটি সপ্তমী নয়। এখানে কোনো রকম বিভক্তি নেই, এবং এই কারণে এখানে কোনো বিভক্তি নেই দেখে এটা শূন্য বিভক্তি। জান্নাতুল মারিয়া চৌধুরী, নিসর্গ মৃধা, শাকিল, আলিফ এম কে, মাহমুদ মিনহাজ অনেকে আমাদেরকে বলছে যে এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। এটাই আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি আমাদের পরের যে বাক্যটা সেটা হচ্ছে পাতা নড়ে। আমরা এখানে যদি কে দিয়ে প্রশ্ন করি তখন আমরা উত্তর পাবো পাতা। সুতরাং এইভাবেও আমরা আরেকটা কর্তৃকারক পেয়ে গেলাম। এবং আগের বাক্যের মতোই যেহেতু এখানে কোন রকম বিভক্তি যুক্ত নেই, সে কারণে আমরা বলছি এটা কর্তৃকারক এবং এখানে শূন্য বিভক্তি রয়েছে। কর্তৃকারক এবং শূন্য বিভক্তি দুটোই রয়েছে। হ্যাঁ, ফাহমিদা রহমান, মোস্তাকিম হোসেন জিম ওরা আগেই বলে দিয়েছে যে এখানে পাতা এটাই হচ্ছে কর্তৃকারকের অংশ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, সেটি হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ আছে। কর্তৃকারকের প্রকারভেদ আমরা কিভাবে পেতে পারি? কর্তৃকারকের প্রকারভেদ আমাকে তোমরা কি কেউ জানাতে পারো যে কর্তৃকারক আসলে কয় প্রকার? আমরা কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে আশা করছি যে কর্তৃকারক কয় প্রকার সেটি আমাদেরকে জানানোর জন্য। নিসর্গ মৃধা আমাদেরকে প্রশ্ন করেছে যে এখানে কে দিয়ে প্রশ্ন করা ঠিক নাকি কি দিয়ে প্রশ্ন করা ঠিক। এখানে কে দিয়ে প্রশ্ন করাটা বেশি যুক্তিযুক্ত এই কারণে কর্তৃকারকে সাধারণত আমরা কে বা কারা প্রশ্নটি করি, এবং সেটি যদি আমরা আগেও বলেছি সেটি যদি বস্তুগত কোনো শব্দ হয় তাহলেও তুমি কে দিয়ে প্রশ্ন করাটাই ভালো। কেননা আমরা পরবর্তী যে কারকটা পড়বো সেটাতে কি দ্বারা প্রশ্ন করাটা আমাদের জন্য অনেক জরুরি। দুটোর মধ্যে যদি দালগোল পাকিয়ে ফেলি তাহলে আমাদের জন্য একটু সমস্যা হতে পারে, এবং এই কারণে আমাদের কে দিয়ে প্রশ্ন করাটাই বেশি ভালো। হ্যাঁ, তোমরা চমৎকার। আরাফ এন এন, ওকে, শাহাদিবন, নাকিব রায়ান, এস কে ফরহাদ, আকাশ অনেকে আমাদেরকে জানিয়েছে যে এটি আসলে 4 প্রকার। তোমরা চমৎকার বাংলা ব্যাকরণ পারো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। আমরা দেখে নেই যে কিভাবে এই 4 প্রকার কর্তা আমরা পেতে পারি। কর্তা কেন 4 প্রকার? কারণ হচ্ছে ক্রিয়া সম্পাদনের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কর্তাকে 4 প্রকার বলছি। সুতরাং এটি মনে রাখবে যে আমরা ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য থেকে এক একটা প্রকারভেদের সংজ্ঞা বের করতে পারবো। সেটা কিভাবে বের করতে পারবো সেটা আমরা একটু পরেই দেখে নেব। আমাদের প্রথম যে প্রকারভেদ সেই প্রকারভেদ হচ্ছে মুখ্য কর্তা, তারপর রয়েছে প্রযোজক কর্তা, তারপর প্রযোজ্য কর্তা এবং সবশেষে রয়েছে ব্যতিহার কর্তা। অর্থাৎ এই 4 প্রকার কর্তা আমরা আমাদের পুরো কর্তার যে প্রকারভেদ সেই কর্তার প্রকারভেদে আমরা আলোচনা করে থাকি। সেটা কিভাবে হয় সেটা আমরা আরেকবার কতগুলো উদাহরণের মাধ্যমে দেখব। তোমরা আমাদের সঙ্গে একটু খেয়াল করলেই পুরো বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখো যে আমরা যে মুখ্য কর্তার কথা বলছি সেই মুখ্য কর্তা আমরা কিভাবে পেতে পারি।
মুখ্য কর্তা হচ্ছে যদি কোনো একজন কর্তা সরাসরি তার কাজ সম্পাদন করে, তখন আমরা তাকে সাধারণত মুখ্য কর্তা বলে থাকি। সেটা কি রকম? সেটা হচ্ছে আমি আমি বই পড়ি। এখানে আমি হচ্ছি কর্তা। আমি যদি কে দিয়ে প্রশ্ন করি আমি উত্তরটা পাবো, এই কারণে এখানে আমি হচ্ছি কর্তা। এবং এই কর্তাটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কোনো একটা ক্রিয়া সম্পাদন করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, এবং এই কারণে এটাকে আমরা বলছি মুখ্য কর্তা। আরেক প্রকার কর্তা আছে যাকে আমরা বলছি প্রযোজক কর্তা। এটা আবার কেমন কর্তা আমরা খেয়াল করি। প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, এই দুটো যে প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, এই দুটো যেই প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, দুটো প্রকারভেদকে আমরা একই সঙ্গে একটা বাক্যে দেখানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো, শিক্ষক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে আমরা দুই প্রকার কর্তা দেখতে পাই। কেন? কারণ হচ্ছে এক হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে আমরা শিক্ষক পাই, এটা খুব সহজ এবং সাধারণ উত্তর। আরেকটা হচ্ছে এখানে খেয়াল করে দেখবে যে এই বাক্যে ছাত্রদেরও একটা ভূমিকা রয়েছে, ছাত্ররাও কিন্তু পড়ছে। সুতরাং শিক্ষক এবং ছাত্র দুটোই ক্রিয়া সম্পাদন করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে এই বাক্যে। সুতরাং এক্ষেত্রে আমাদের দুই ধরনের কর্তা রয়েছে, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। এখন আমরা খেয়াল করব যে এখানে কোনটা প্রযোজক কর্তা এবং কোনটা প্রযোজ্য কর্তা। যেটি সরাসরি কোনো কাজ সম্পাদন করে সেটাকে আমরা মুখ্য কর্তা বলেছি, এবং এক্ষেত্রে আমরা শিক্ষককে দেখতে পাচ্ছি, সে হচ্ছে বা তিনি হচ্ছেন পড়াচ্ছেন। সুতরাং এখানে আমাদের প্রযোজক যে কর্তা, তিনি একটা কাজ প্রযোজনা করছেন। সুতরাং এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তাকে বাদ দিয়ে যে কর্তাটা থাকছে সেটাকে আমরা বলছি প্রযোজ্য কর্তা। কেন? কারণ হচ্ছে শিক্ষক তাদেরকে পরিচালনা করছেন, অর্থাৎ তিনি তাদেরকে পড়িয়ে দিচ্ছেন, তাদেরকে বই পড়ে শোনাচ্ছেন হয়তো বা গল্প পড়ে শোনাচ্ছেন। সুতরাং তিনি এক ধরনের প্রযোজনায় আছেন। আমরা এই কারণে এই ছাত্রদের যে অংশটা, সেই ছাত্রদের অংশটাকে আমরা বলছি প্রযোজ্য কর্তা। সুতরাং আমরা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কাকে বলে সেটা খুব পরিষ্কারভাবে জেনে নিতে পারছি। আমরা এইভাবে এক এক করে বুঝতে পারছি যে প্রযোজ্য কর্তা এবং প্রযোজ্য কর্তা দুটো কাকে বলে। আচ্ছা, আমরা এক এক করে তোমাদের কমেন্ট পাওয়া শুরু করেছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে এখন তোমাদের যে জিনিসটি বলার চেষ্টা করছি তার আগে জানিয়ে দেই যে আজকের এই ক্লাসটিতে আরো বেশ কতগুলো কারক আমরা পড়াবো। আজকের এই এখন যে ক্লাসটি হচ্ছে সেটিতে, এবং পরবর্তীতে রাত 9টায় আমাদের আরো একটি ক্লাস কারকের উপর রয়েছে। আমরা আশা করব তোমরা অবশ্যই নিজের বন্ধুদেরকে আজকের এই ক্লাসের ব্যাপারে জানাবে। আমরা আশা করব যে আজকের এই কমেন্ট সেকশনে ট্যাগ করে হোক কিংবা নিজের প্রোফাইল থেকে শেয়ার করে হোক আজকের এই ক্লাসের কথা অবশ্যই তোমার বন্ধুকে জানাবে যে আজকের এই ক্লাসটি হচ্ছে। এবং এখন আমরা কারকের কর্তার যে অংশটি পড়ছিলাম সেই অংশে আমরা কর্তার প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, এবং সেখানে ব্যতিহার কর্তা নামে আরেক প্রকার কর্তা আমরা এখন আলোচনা করব। ব্যতিহার কর্তা বলতে আসলে কি বোঝায় সেটি যদি আমরা দেখতে চাই, আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে যে কোন বাক্যে যদি দুজন একই ধরনের কাজ সম্পাদন করে। কিরকম? আমরা একটু বিষয়টা খেয়াল করি। কোন বাক্যে দুজন যদি বা দুজন কর্তা যদি একই কাজ করে তখন আমরা বুঝবো সেখানে ব্যতিহার কর্তার উপস্থিতি রয়েছে। আমরা আশা করব তোমরা এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে
আচ্ছা, আমরা এখন দেখি যে কোন বাক্যে কিভাবে এই একই কাজটা হয়। একই কাজটা হয় এই উদাহরণে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, অর্থাৎ এখানে দেখো বাঘ এবং মহিষ, এখানে দুজন কর্তা রয়েছে। এই দুজন কর্তা একই ঘাটে জল খাচ্ছে, অর্থাৎ একই রকম কাজ করছে। এই একই রকম কাজ করার কারণে আমরা বুঝতে পারছি যে এটি ব্যতিহার কর্তার উদাহরণ। সুতরাং এই চার প্রকার কর্তা যে ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলোচনা করলাম, সেই বিষয়ে আশা করি তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়েছে। আমাদের তৌফিক খান যেমন জিজ্ঞাসা করেছে যে যদি দুইজন ভিন্ন ভিন্ন কাজ করে তাহলে সেটা কি, তাহলে সেখানে ব্যতিহার কর্তার উপস্থিতি থাকবে না, দুজন আলাদা আলাদা দুটো মুখ্য কর্তা হতে পারে। যেরকম আমার উদাহরণ হতে পারে যে আমি ছাত্রদের পড়াচ্ছি এবং আমার বন্ধু ক্রিকেট খেলছে। এখানে দেখো দুটো ভিন্ন আলাদা বাক্য এবং দুটোই মুখ্য কর্তা, দুটো আলাদা আলাদা বাক্যের। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে দুটো আলাদা যদি কাজ হয় তাহলে দুজন কর্তা একই বাক্যে যদি উপস্থিত থাকেও তাহলেও সেখানে ব্যতিহার কর্তা থাকবে না। আমাদেরকে আরো কেউ কি কোনো প্রশ্ন করেছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রসেনজিৎ পল সে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে প্রযোজক কর্তা কাকে বলে, আমরা এর মধ্যে সেটি বলে দিয়েছি। আমরা আশা করি তুমি পরবর্তীতে দেখে নিয়েছো। সাকিব তামিম ক্রিকেট খেলছে, হ্যাঁ ইয়াহিয়া সাদেকুজ্জামান ইয়াহিয়া, একদম সত্যি, একদম এটাই উদাহরণ। ব্যতিহার কর্তা বলতে আমরা এটিকেই বুঝে থাকি, যখন দুজন কর্তা একই কাজ করে তাকে আমরা বলি যে সেখানে ব্যতিহার কর্তা হয়েছে। সৈকত কুমার দাস শুভ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কর্তৃকারকে কি চতুর্থী বিভক্তি হয় কিনা। কর্তৃকারকে চতুর্থী বিভক্তি সাধারণত আমরা হতে দেখি না, আমরা সাধারণত এখানে শূন্য বিভক্তি হতে দেখি এক, অথবা মানে যেটিকে আমরা প্রথম বিভক্তিও বলে থাকি। সপ্তমী বিভক্তিরও প্রচুর উদাহরণ রয়েছে। সাধারণত আমরা চতুর্থী বিভক্তিকে এখানে দেখতে পাই না। চতুর্থী বিভক্তি সাধারণত সম্প্রদান কারকের সঙ্গে সম্পর্কিত। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। এখন আমরা কর্তৃকারকের বাকি যে অংশ, সেই বাকি অংশ নিয়েও আলোচনা করতে পারি। আমরা তোমাদেরকে একটু জানিয়ে দিই যে গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে বাচ্য অনুযায়ী প্রকারভেদ। বাচ্য অনুযায়ী কর্তার একটা প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদটা কিরকম সেটি আমরা একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রথমত আমাদের সামনে একটু জেনে রাখবে যে আমাদের সামনে আছে কর্মবাচ্যের কর্তা, দুই আমাদের সামনে ভাববাচ্যের কর্তা আছে, ভাববাচ্যের কর্তা, এবং তারপর সবশেষে আমাদের কাছে রয়েছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এই তিন প্রকার আমরা বাচ্য অনুযায়ী শ্রেণী বিভাগ করে থাকি। হ্যাঁ, চমৎকার। মোস্তাকিম হোসেন জিম আমাদেরকে মারুফ জানিয়েছে, সৈকত কুমার দাস শুভ অনেকে আমাদেরকে বলেছে যে তিন প্রকার আমরা, হ্যাঁ চমৎকার, আমাদেরকে অনেকেই জানিয়েছে, অভিজিৎ, পরাগ, আবু তায়েব অনেকে আমাদেরকে জানিয়েছে যে তিন প্রকার আমরা এইভাবে ভাগ করতে পারি। এর মধ্যে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে যে বাচ্য বলতে আসলে কি বোঝায়, সেটির জন্য আমাদের একটা আলাদা ক্লাস থাকবে। তবুও তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে বাচ্য বলতে আমরা বাক্যের যে প্রকাশভঙ্গি, সেই প্রকাশভঙ্গিকে বুঝে থাকি। বাক্যের যে প্রকাশভঙ্গি, সেই প্রকাশভঙ্গিকে আমরা বাচ্য বলি। এটি হচ্ছে সাধারণ সংজ্ঞা। এই সাধারণ সংজ্ঞা অনুযায়ী আমরা কর্মবাচ্যের একটা বাক্যে সাধারণত দেখতে পাই এরকম উদাহরণ। যদি আমরা দেখি এরকম একটা তৃতীয়া বিভক্তি
কর্তার সঙ্গে যুক্ত আছে, তখন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এরকম যদি হয় তখন আমরা বুঝবো যে এই দ্বারা অংশটার জন্য আমরা, এবং এই ক্রিয়াপদের এই রূপটার জন্য, এরকম যে ধৃত, নিহত, এই ধরনের যদি কথা থাকে তখন আমরা বুঝবো এটি কর্মবাচ্যের কর্তা। আবার ভাববাচ্যের কর্তার আরেক রকম রূপ রয়েছে, সেটি হচ্ছে যে আমার খাওয়া হবে না। এরকম ভাবে আমাদের আরো বেশ কিছু বাক্য হতে পারে, যে আমার যাওয়া হবে না, তোমার খাওয়া হবে না, আমার কথাটা বলা হবে না, এরকম একটু হাওয়ায় ভাসিয়ে কথা বলা আর কি। আমরা এরকম বলছি যে আমার কাজটা করা হবে না, মানে আমি কাজটা করব না এই কথাটা সরাসরি বলছি না, আমি বলছি আমার খাওয়া হবে না বা আমার যাওয়া হবে না। এইভাবে যখন কোন একটা কথাকে আমরা প্রকাশ করছি তখন আমরা বুঝবো সেটি হচ্ছে ভাববাচ্যের কর্তা। আহ এটার ইংরেজি যে প্রতিশব্দ সেটা হচ্ছে ভয়েস। যারা ন্যারেশন বলছো তাদের কথা সঠিক নয়। হ্যাঁ, ন্যারেশন হচ্ছে উক্তি এবং ভয়েস হচ্ছে বাচ্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন দেখবো যে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলতে আসলে কি বোঝায়। কর্মকর্তৃবাচ্যের কর্তা বলতে কি বোঝানো হয় একটু খেয়াল করো। আমরা যদি বলি বাঁশি বাজে, আরেকটা হতে পারে আমি বাঁশি বাজাই। দুটোই কিন্তু বাক্য এবং দুটোই সঠিক, কিন্তু কখনো কখনো আমরা এইভাবে বলি না বাঁশি বাজে, কিন্তু বাঁশি আসলে কখনো একা একা বাজে না। আমরা এটিকে একটু বাক্যটাকে একটু অলংকৃত করি, বাক্যটাকে একটু সুন্দর করার জন্য বলছি বাঁশি বাজে। আমরা হয়তো এইভাবে কোথাও আওয়াজ শুনতে পাচ্ছি বাঁশি, হ্যাঁ বাঁশি বাজছে, এরকম করে আমরা বলছি। যখন এইভাবে কর্মপদ যেটি, অর্থাৎ যেটির মাধ্যমে আমি আমার কাজটা সম্পাদন করছি সেটিকে আমরা কর্তা হিসেবে ব্যবহার করছি, তখন তাকে আমরা বলছি কর্মকর্তৃবাচ্যের কর্তা। খেয়াল করে দেখবে যে আমি বাঁশি বাজাই, এটি তো আমার রেগুলার একটা বাক্য, এবং যখন আমি বলছি বাঁশি বাজে অর্থাৎ কর্মপদকেই কর্তৃস্থানীয় করা, সেরকম যদি আমি করি তখন আমরা যে কর্তাটা পাবো সেটাকে আমরা বলছি কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, চমৎকার, অনেকে আমাদেরকে এরকম আরো উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই দিতে থাকো। যেমন আমাদেরকে একজন বলেছে কলমটা ভালো লেখে, হ্যাঁ আবু দারদা মারুফ। হ্যাঁ, তারপরে আরেকজন আরেকজন জিজ্ঞাসা করে, হ্যাঁ আচ্ছা, আরেকজন বলেছে জায়েদ হাসান, সে বলেছে জল পড়ে। চমৎকার, এইটাও একটা চমৎকার উদাহরণ। আমি গিটার বাজাই এটি নয়, গিটার বাজে, এই ধরনের যদি বাক্যটা হয় তাহলে সেটি সঠিক হবে। অর্থাৎ বুঝতে পারছো, যখন আমি আমার কর্মপদকে কর্তৃস্থানীয় করে ফেলছি তখন আমরা কর্মকর্তৃবাচ্যের কর্তাটা পেয়ে যাই। এখন আমরা কর্মকারক নিয়ে আলোচনা করি। কর্মকারক বলতে আসলে কি বোঝায় আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কর্মকারকের সংজ্ঞাটা কি। কর্মকারকের সংজ্ঞাটা কি আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। কর্মকারকের সংজ্ঞাটা কি হতে পারে? সৈকত কুমার দাস শুভ, সে আমাদেরকে জানিয়েছে কর্তা যা করে গাড়ি চলে না, এরকম না। আমি কর্মপদের সংজ্ঞাটা তোমাদের কাছ থেকে জানতে চাই। অনেকে আমাদেরকে আস্তে আস্তে লিখছো হয়তো। হ্যাঁ, যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করা হয় সেটি সবার আগে জানিয়েছে পরাগ। ওকে, আমরা এখন তাহলে দেখি এইটি সঠিক কিনা। হ্যাঁ, কর্মকারকে আমরা বলছি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্মকারক বলছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে কর্মকারকেও নিশ্চয়ই কর্তৃকারকের মতো একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা করলে আমরা কর্মকারককে আইডেন্টিফাই করে ফেলতে পারি।
আমাকে তোমরা কমেন্ট সেকশনে এক এক করে যখন জানাচ্ছ যে কর্মকারক আসলে কাকে বলে, তখন আমি তোমাদের কাছে এটিও জানতে চাই যে কি প্রশ্ন করলে আমরা কর্মকারক পেতে পারি। যেমন মামুন আমাদেরকে উত্তর করেছে যে বাক্যকে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ আমাদেরকে জানিয়েছে, সৈকত কুমার দাস শুভ জানিয়েছে। হ্যাঁ, সাধারণত আমরা কি উত্তর করলে, কি প্রশ্ন করলে যেই উত্তরটা পাই সেটা সাধারণত আমরা কর্মকারকের মধ্যে ফেলে দিই, এবং সেটি কখনো কখনো কাকে এটিও হতে পারে। সুতরাং এখন আমরা বুঝতে পারছি যে আমাদের প্রশ্নটা হচ্ছে কি অথবা কাকে, এবং সংজ্ঞাটা হচ্ছে এটা। সুতরাং আমরা কর্মকারকের যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা একদম খুব ভালোভাবে পেয়ে গেলাম। আমরা এখন কর্মকারকের উদাহরণ সম্পর্কে এক এক করে তোমাদের কাছ থেকে জানতে চাবো। আমরা প্রথমেই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমাদেরকে এখন উত্তর করছে তৌসিফ শিহাব বলেছে, সাব্বির চৌধুরী বলেছে, ফাইজা ফাহমিদা। অনেকই, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সবাই সঠিক উত্তর করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সামনে কর্মকারকের একটা উদাহরণ রয়েছে, যেখানে আমরা বলছি বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এটি আমাদের বাক্যটা। এই বাক্যে আমাদের কি দিয়ে প্রশ্ন করলে আমরা কোন উত্তরটা পাই? আমাকে তোমরা জানাও যে কি দিয়ে প্রশ্ন করলে এখানে আমরা কোন উত্তরটা পেতে পারি। শফিউল্লাহ জীবন, সে আমাদের কাছে এক্সাম্পল চেয়েছে, আমরা এর মধ্যেই এক্সাম্পল পেয়ে গিয়েছি এখানে। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলছে, তৌসিফ শিহাব, ইশতিয়াক আহমেদ, ফ্রোজেন ফারিয়া, শাফায়েত হোসেন তুহিন, এরকম অনেকে আমাদেরকে জানাচ্ছ যে কলম এটি হচ্ছে এখানে কর্মপদ। তোমাদের উত্তর একদম সঠিক, তোমাদের উত্তরটা একদম সঠিক। আমরা এই একটি কলম, এটিকে আমরা কর্মপদ হিসেবে তাই লিখে ফেললাম, যেহেতু আমরা কি দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেয়েছি। আবার যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, সেটিও আমরা একটা প্রশ্ন সেট করেছিলাম, তাই না? যে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিও তো কর্মকারক। এখন তোমরা আমাকে বলো যে কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কোন উত্তরটা পাই। উচ্ছ্বাস জানাচ্ছে, জহিরুল ইসলাম পলাশ, মফিজুর রহমান, অনেকে আমাদেরকে উত্তর করেছে আমাদের আগের প্রশ্নের উত্তরটা। এর মধ্যে আবার সৈকত কুমার দাস পরবর্তী প্রশ্নের উত্তর দিয়েছে, ফ্রোজেন ফারিয়াও দিয়েছে, শফিউর রহমান দিয়েছে। যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম বলছি। হ্যাঁ, কাকে দিয়ে প্রশ্ন করলে আমি পাই যে উত্তরটা, সিফু বলেছে, জহিরুল ইসলাম পলাশ, জায়েদ হোসেন আচল, মুস্তাকিম হোসেন জিম। হ্যাঁ, আমাকে, অর্থাৎ এখানে আমরা যে শব্দটা পেয়েছিলাম সেই আমাকে, এটা হচ্ছে আরেকটা কর্মপদ। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এই বাক্যে দুইটা কর্মপদ রয়েছে। এইভাবে আমরা কর্মপদকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। আমাকে এখন তোমরা যেটি জানাবে সেটি হচ্ছে যে এই একটি কলম, এই যে কর্মপদটি, এটিতে কোন বিভক্তি রয়েছে। হ্যাঁ, রাকিবা ঋতু, সাব্বির চৌধুরী, আব্দুল আওয়াল আরমান, নাহিদুল আরাফাত, অনেকে আমাদেরকে জানাচ্ছে বাবা হবে না কেন, আগুতায় প্রশ্ন করেছে। বাবা হচ্ছে কর্তা। আমরা এর মধ্যে বলে দিয়েছি যে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই যে উত্তর, সেটা হচ্ছে কর্তৃকারক, এবং এই কারণে আমরা যখন কাকে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা আমাকে পাচ্ছি, এই কারণে এটি হবে আমাদের উত্তরটা। এবং এর মধ্যে আমাদের পরবর্তী যে প্রশ্নের উত্তর, ইশতিয়াক আহমেদ, নূর মোহাম্মদ, অভিজিৎ, ফারিয়া, জায়েদ, ফাইজা, তারপরে সিফু, পিপলিক, এরকম অনেকে আমাদেরকে উত্তর করেছে। তৌসিফ শিহাব, রাকিবা ঋতু, আমাদেরকে অনেকে উত্তর করেছে যারা বলেছে যে এখানে শূন্য বিভক্তি রয়েছে। আবার আমাকে, এটিতে কোন ধরনের বিভক্তি রয়েছে? এখানে একটা
দ্বিতীয়া বিভক্তি রয়েছে। এটা কেন দ্বিতীয়া বিভক্তি সেটি জানার জন্য তোমরা আমাদের যে বিভক্তির ক্লাসটা, সেই ক্লাসটা আশা করি তোমরা করে নিবে। আমরা এর মধ্যে এখানে জেনে গেলাম যে বিভক্তি কিভাবে এখানে বের করে ফেলা যায়। এখন একটু খেয়াল করো, সেটি হচ্ছে যে এখানে আমাদের একটা বস্তুগত পদ রয়েছে এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে প্রাণীবাচক পদ। আমাকে যেটি তোমরা বলবে সেটি হচ্ছে যে বস্তুবাচক পদের অন্য কোনো নাম তোমাদের জানা আছে কিনা। যারা এর মধ্যে কর্মপদ সম্পর্কে জানো তারা আমাকে জানাও যে এই বস্তুগত, যেটিকে আমরা বলছি একটি কলম, এটা আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে একটা বস্তুগত কর্মপদ, অর্থাৎ এখানে এটি একটি বস্তু। আবার এটা হচ্ছে একটা প্রাণীবাচক কর্মপদ, এটা হচ্ছে একটা প্রাণীবাচক কর্মপদ। সুতরাং এখানে একটা বস্তুগত, এখানে একটা প্রাণীবাচক কর্মপদ পেলাম। আমাকে তোমরা যেটি জানাও যে এটির কোনো অন্য কোনো নাম তোমাদের জানা আছে কিনা। হ্যাঁ, শুভ আমাদেরকে সবার আগে জানিয়েছে যে মুখ্য কর্ম হচ্ছে এটার নাম। হ্যাঁ, ধন্যবাদ। আর কেউ উত্তর করতে পারছে কিনা একটু দেখে নেই। ফ্রোজেন ফারিয়া জানিয়েছে মুখ্য হচ্ছে বস্তুগত কর্মের জন্য, গৌণ হচ্ছে প্রাণীবাচক কর্মের জন্য। চমৎকার। পরাগ আহমেদ আমাদেরকে জানিয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুতরাং একটু খেয়াল করো যে আমরা যেটি বলার চেষ্টা করছি যে এইখান থেকে আমরা কর্মপদের প্রকারভেদকেও বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারি? যখন আমরা বস্তুগত বস্তুগত কর্ম পাই তখন সেটাকে আমরা বলছি মুখ্য কর্ম। আবার যখন প্রাণীবাচক কর্ম পাচ্ছি তখন সেটাকে আমরা বলছি গৌণ কর্ম। সুতরাং এইভাবে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই দুটো নামে কর্মপদের দুটো প্রকারভেদ পেয়ে যেতে পারি। সুতরাং এর মাধ্যমে আমরা আশা করি তোমরা বুঝে গিয়েছো যে কিভাবে আমরা কর্মপদের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে পারি। আমরা এখন তোমাদের সামনে যেটি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে করণ কারক বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। করণ কারক বলতে আমরা বেশ কিছু জিনিসের অর্থ বুঝি। আমাকে তোমরা যেটি কমেন্ট সেকশনে জানাতে পারো সেটি হচ্ছে করণ শব্দটার অর্থটা কি। এর মধ্যে আবু তায়েব আমাদেরকে প্রশ্ন করেছে মুখ্য কর্ম কি। আমরা এর মধ্যে উত্তর দিয়েছি আবু তায়েব, সেটি হচ্ছে যে কোনো একটি বাক্যে যদি তোমার বস্তুগত কর্ম এবং একটি প্রাণীবাচক কর্ম থাকে, সেই বস্তুগত যে কর্মটা আছে সেটাকে আমরা মুখ্য কর্ম বলবো এবং যে প্রাণীবাচক কর্মটা আছে সেটাকে আমরা গৌণ কর্ম বলবো। এখন আমাকে এক এক করে অনেকে জানাচ্ছে। জিন, অভিজিৎ তারা জানিয়েছে করণ শব্দটার মানে হচ্ছে যন্ত্র, উপকরণ। ফ্রোজেন ফারিয়া বলছে যন্ত্র, সহায়ক, উপায়। সে তিনটা উত্তরই দিয়ে দিচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা করণ কারকের এই অর্থটাই পাই। করণ শব্দটির অর্থই হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়। সুতরাং আমরা বুঝতে পারছি যে ক্রিয়া সম্পাদনের জন্য যেই যন্ত্র, সহায়ক বা উপায় আমরা ব্যবহার করে থাকি তাকেই আমরা সাধারণত করণ কারক বলে থাকি। সুতরাং এই করণ কারকের সংজ্ঞাটা আশা করি তোমাদের সবার কাছে পরিষ্কার। আমাকে তোমরা এটি জানাতে পারো যে কোন প্রশ্নটি করলে আমরা কোনো একটা বাক্যে করণ কারক পেতে পারি। যন্ত্র, সহায়ক, উপায় ইসাহাক আদি আমাদেরকে জানিয়েছে। তৌসিফ শিহাব, তিথি জানিয়েছে, জায়েদ হাসান, আবু তাইব অনেকেই আমাদেরকে বলছে। এখন আমাকে বলো যে প্রশ্নটা কি। হ্যাঁ, পরাগ আহমেদের উত্তরটা সঠিক। কি না, আমাদের উত্তরটা হচ্ছে কিসের দ্বারা অথবা কি দ্বারা। প্রশ্নটা করতে হবে কি দ্বারা অথবা কি দিয়ে। এইভাবে যখন আমি প্রশ্নটা করব তখন একটা বাক্যে আমরা উত্তরটা পেয়ে যাব যে কিভাবে আমরা করণ কারক পেতে পারি।
সুতরাং এই প্রশ্নের উত্তর যারা দিচ্ছ তাদের উত্তর আমরা গ্রহণ করছি। ফাইজা ফাহমিদা কিসের দ্বারা বলেছে, শিহাব বলেছে কি দ্বারা। হ্যাঁ, যারা এই উত্তরটা করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমরা করণ কারকের যে উদাহরণ, সেই উদাহরণ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে আমি তাকে লাঠি দিয়ে মেরেছি। খুবই গর্হিত অপরাধ, তারপরেও উদাহরণটা যদি এটা হয়, এখানে আমার যন্ত্র, সহায়ক বা উপায় এটি কোনটি ছিল? আমাকে এটি জানাও যে এই বাক্যে যন্ত্র, সহায়ক বা উপায় কোনটি ছিল। আমি যদি কি দিয়ে, কিসের দ্বারা, কি দ্বারা এই প্রশ্নটা করি, তাহলে আমরা কোন উত্তরটা এখানে পাবো? রাফি ইসলাম বলেছে লাঠি, ফ্রোজেন ফারিয়া বলেছে লাঠি। আরো একটা উদাহরণ আমরা মারুফের কাছ থেকে পেয়েছি, হ্যাঁ সেটিও আমরা নিচ্ছি। শুভ্র স্বামীর, নূর মোহাম্মদ অনেকে আমাদেরকে বলেছে যে এইখানে লাঠি হচ্ছে করণ কারক। আবার একইভাবে আমাদেরকে অনেকে আরো উদাহরণ দিয়েছে। মোস্তাকিম হোসেন জিম, সে যেমন বলেছে ছাত্ররা বল খেলে। অনেকে এই বাক্যটার ক্ষেত্রে বুঝে উঠতে পারে না যে কি দিয়ে এই প্রশ্নটা করলে আমরা কিভাবে বল উত্তরটা পাবো। একটু খেয়াল করে দেখো, বল হচ্ছে আমাদের যন্ত্র, সহায়ক, উপায়। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে যন্ত্র, সহায়ক, উপায় এটি যদি আমরা কোনো একটা বাক্যে খুঁজে পেতে পারি, তাহলেই আমরা সেখানে করণ কারকের অস্তিত্বটা ধরে ফেলতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে আশা করি তোমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে করণ কারক আমরা কোনো একটা বাক্যে কিভাবে খুঁজে বের করে ফেলতে পারি। এখন আমাকে যেটি তোমরা বলবে সেটি হচ্ছে যে এই প্রথম বাক্যে আমি তাকে লাঠি দিয়ে মেরেছি, এখানে করণ কারকে কোন বিভক্তি হয়েছে? এই বাক্যটিতে, প্রথম বাক্যটিতে আমি তাকে লাঠি দিয়ে মেরেছি, এখানে করণ কারকে কোন বিভক্তি হয়েছে? এর মধ্যে সৌরভ সাহা, আমরা বই পড়ি, এটা কি হবে কিনা? এটি আমরা বই দ্বারা পড়ি এই ব্যাপারটা সাধারণত হয় না। আমি কি পড়ি এটি সাধারণত বই উত্তর করা হয়। এই কারণে আমরা বইকে সাধারণত কর্মপদের অন্তর্ভুক্ত করি। আমাকে এর মধ্যে উত্তর জানিয়েছে অনেকে, সৈকত কুমার দাস শুভ, তৌফিক খান, না তৌফিক খানের উত্তর সঠিক নয়, তাহসিন হোসেন উত্তর সঠিক নয়। না, লাঠি দিয়ে মেরেছি, লাঠি দিয়ে মেরেছি এটি যদি হয়, তাহলে আমাকে এটি বলো যে দিয়ে এটি কোন বিভক্তি? যারা ভুল উত্তর করছো তাদেরকে আরেকবার জিজ্ঞাসা করছি যে এই দিয়ে এটি কোন বিভক্তি? তৃতীয়া। অনেকে বলেছে যে যারা বলতে পারছে তারা, মোস্তাকিম হোসেন জিম সে বলেছে তৃতীয়া, শামীম মিয়া সে বলেছে তৃতীয়া। করণ কারকের কোনো প্রকারভেদ নেই, সৈকত কুমার দাস শুভ, আমরা সাধারণত করণ কারকের কোনো প্রকারভেদ পাই না। করণ কারকে আমরা বুঝতে পারছি যে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে, কারণ দ্বারা, দিয়া, কর্তৃক এই যে অংশগুলো এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তির অন্তর্ভুক্ত। এবং একইভাবে এখানে কোনো বিভক্তি নেই, এই কারণে এখানে করণ কারকে শূন্য বিভক্তি হয়েছে। আমরা আশা করি তোমরা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝে গিয়েছো। আমরা আমাদের সর্বশেষ যে স্লাইড, সেই স্লাইডটিতে তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা করণ কারককে আরো ভালোভাবে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখো, জ্যোৎস্নাতে আলোকিত রাত, এটি অনেকে বুঝে উঠতে পারে না যে এইখানে আসলে করণ কারক কোনটি। আমাকে তোমরা বলো যে জ্যোৎস্নাতে আলোকিত রাত, এখানে কোন আমরা কোনটিকে করণ কারক হিসেবে দেখতে পাই?
আরো অনেক অনেক উদাহরণ আমাদেরকে দিচ্ছে। মোস্তাকিম হোসেন জিম যেমন বলেছে ফুলে ফুলে ঘর ভরে উঠেছে। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। আরো অনেকে এরকম উত্তর করছে। আমাকে এখন তোমরা যেটি বলো, হ্যাঁ ফ্রোজেন ফারিয়া সে বলছে জ্যোৎস্না। আচ্ছা, হ্যাঁ শুভ্র স্বামী বলেছে জ্যোৎস্না। আহ যারা বলছো আলোকিত না, তাদের উত্তর সঠিক নয়। একটু খেয়াল করো প্রশ্নটি, সেটি হচ্ছে আমরা বলেছিলাম যে কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ তোমার রাতটি আলোকিত হয়েছে, এটি কি দিয়ে হয়েছে, অর্থাৎ কি উপায়ে হয়েছে। আমরা যদি এটি খোঁজার চেষ্টা করি তখন আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে জ্যোৎস্না। সুতরাং এইখানে আমাদের উত্তরটা হবে জ্যোৎস্না। আমরা বলবো যে জ্যোৎস্নার মাধ্যমে আমরা যে করণ কারকটা পাই সেইখানেই আমরা আলোকিত রাতটা পেয়েছি। সুতরাং এর মাধ্যমে আমরা করণে সপ্তমী হই বা সপ্তমী পেয়েছি। তৌসিফ শিহাব আমাদেরকে প্রশ্ন করেছে আলোকিত নয় কেন। আলোকিত নয় কারণ হচ্ছে এটি কোনো যন্ত্র সহায়ক বা উপায় নয়। আমরা জ্যোৎস্নাকে একটা উপায় হিসেবে এখানে উপস্থিত করছি। এবং এই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে উদাহরণ সেটি তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটি হচ্ছে শিকারী বেড়াল গোফে চেনা যায়। এখানে শিকারী বেড়ালকে চেনা যাওয়ার কথা বলা হচ্ছে। এবং যদি আমরা শিকারী বেড়ালকে এভাবে চিনতে চাই তখন আমরা যেটি উপায় হিসেবে ব্যবহার করব সেটি কি, সেটি হচ্ছে তার এই গোফ, অর্থাৎ এই গোফে চেনা যায়, গোফ দ্বারা তাকে চেনা যায়। সুতরাং এই গোফটা হচ্ছে আমাদের করণ কারক এবং এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। এভাবেই আমরা কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারকের যে বিস্তারিত উদাহরণ সেই বিস্তারিত উদাহরণ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিয়েছি। আমরা আশা করি তোমরা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝে গিয়েছো। আমরা এখন অনেকেই যারা প্রশ্ন করছো যে আগের লাইভ ক্লাসগুলো কিভাবে পাবো এবং লাইভ ক্লাসের রুটিনগুলো আমরা কিভাবে পেতে পারি, সেটির জন্য তোমাদের সবার জন্য খুব সহজ একটা সলিউশন রয়েছে। সেই সলিউশনটা আমরা তোমাদের কাছে এখন দেখানোর চেষ্টা করছি। আমরা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, তোমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, তোমাদের সবার পরিচিত ওয়েবসাইট, সেটি হচ্ছে 10 মিনিট স্কুল। এখানে দেখো গুগল সার্চ করলেই চলে এসেছে। আমরা গুগল করলেই একদম শুরুতেই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাব। তুমি 10minuteschool.com এটিতে এটিও যদি লেখো তাহলেও সরাসরি 10minuteschool.com এ তুমি চলে যেতে পারবে। আমরা যদি 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে চলে যাই তখনই আমরা একটু স্লাইড করলেই আমরা এখানে লাইভ ক্লাস নামে একটা অপশন পাবো। এই লাইভ ক্লাস অপশনটিতে আমরা যদি ক্লিক করি তখন আমরা খুব সহজেই আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে সেই আগের ক্লাসগুলো পেয়ে যেতে পারি। খেয়াল করে দেখো যে আমরা এই লাইভের যতগুলো ক্লাস রয়েছে সেই সবগুলো ক্লাস আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। আমরা এই যে বামে একটা বার রয়েছে এখানে যদি ক্লিক করি আমরা এক এক করে পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলার যে আগের ক্লাসগুলো সবগুলো একদম খুঁজে বের করে ফেলতে পারবো। সুতরাং এই বাংলায় যদি তুমি ক্লিক করো তাহলে তুমি সরাসরি বাংলার যে আগের ক্লাসগুলো রয়েছে সেই আগের ক্লাসগুলোতে চলে যেতে পারবে। একইভাবে আমরা এই যে বাংলা ব্যাকরণের দেখো কারক, বিভক্তি, সমাস, ধ্বনিতত্ত্ব এরকম সবগুলো ক্লাস আমরা এইভাবে পেয়ে যেতে পারি। সুতরাং আগের যে ক্লাসগুলো তোমরা এইভাবেই খুঁজে বের করে ফেলতে পারো। এবং 10minuteschool.com ওয়েবসাইটে আমরা সব সময় আমাদের যে রুটিনগুলো রয়েছে সেই রুটিনগুলো সম্পর্কে আপডেট দেই। আমাদের পরবর্তী ক্লাসটা বাংলার উপরই হবে। আমাদের পরবর্তী যে 3টি প্রকারভেদ সেই 3টি প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আসবো আবার রাত 9টায়। অবশ্যই তোমাদের সবাইকে সেই ক্লাসে চাই। সবাইকে অনেক ধন্যবাদ।